শহীদদের মরদেহ শনাক্ত গত প্রায় ২১ দিন ধরে সিআইডির পক্ষ থেকে আদালতের নির্দেশ নিয়ে আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রেখে বিদেশ থেকে ফরেনসিক বিশেষজ্ঞ এনে পুঙ্খানুপুঙ্খানুভাবে রায়েরবাজার যেই কবরস্থান রয়েছে সেখানে গণকবর ছিল শহীদদের। জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন ১১৪টি মরদেহ উত্তোলন করা হয়েছিল এবং সেই উত্তোলনের পর এর মধ্যে থেকে ৯ জন পরিবারের ডিএনএ নিয়ে তাদের সাথে ম্যাচিং করে ৮ জনের পরিবারের কাছে আজকে তাদের স্বজনদের যে কবর সেটি বুঝিয়ে দেওয়া হয়েছে। এটি নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, প্রথমে আমরা সেটি একটু দেখে আসতে চাই। এ কান্না স্বজন হারানোর নয়, স্বজনের কবর খুঁজে পাওয়ার। জুলাই গণ অভ্যুত্থানে নিখোঁজ হওয়ার ১.৫ বছর দাঁড়ে দাঁড়ে ঘুরেও সন্ধান মেলেনি। অবশেষে দেখা মিলল সেই আদরের সন্তানের কবরের। কাপড়ের ব্যবসায়ী সোহেল রানা ২০২৪ সালের ১৮ জুলাই আন্দোলনে গিয়ে শহীদ হন। তার মমতাময়ী মা কবরের পাশে বারবার মূর্ছা যাচ্ছেন। পাশের কবরেই শায়িত শহীদ ফয়সাল সরকার। তার মা এখনো মেনে নিতেই পারছেন না তার কলিজার টুকরো এই পৃথিবী ছেড়ে পাড়ি দিয়েছেন অনন্তকালের যাত্রায়। শহীদ পারভেজ ব্যাপারীর মায়ের এই আর্তনাদ যেন থামছেই না। মাত্র ২৩ বছরে সবাইকে ছেড়ে চলে যাবেন মেনেই নিতে পারছেন না মা শামসুন নাহার। আমাকে যেরকম কষ্ট লাগে কি ওর আল্লাহ কষ্ট দিয়েন না। সকালে আনুষ্ঠানিকভাবে পরিচয় শনাক্তের তথ্য তুলে ধরেন সিআইডি প্রধান সিবগাতুল্লাহ। বলেন, আন্তর্জাতিক প্রটোকল মেনেই মৃতদেহ উত্তোলন ও ফরেনসিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৯টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত, তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল। আল্লাহর হাজার শুকর যে আমরা ৮ জনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলেন, সকল শহীদের পরিচয় শনাক্তে কাজ চালিয়ে যাচ্ছে সরকার। শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন স্থানীয় সরকার উপদেষ্টা। শহীদদের আত্মা শান্তি পায় আর তাদের পরিবার পরিজন পাক আমাদের গভীর সম্মান। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সকল শহীদকে তাদের আপনজনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। অজ্ঞাতনামা মৃতদেহ পরিচয় শনাক্তের কার্যক্রম গত ৭ ডিসেম্বর শুরু হয়ে চলে ২৫ ডিসেম্বর পর্যন্ত। ২১ দিনের কর্মযজ্ঞের পর ৮ শহীদ পরিবার খুঁজে পেয়েছে তাদের স্বজনদের। এর মাধ্যমে অবসান ঘটেছে ১.৫ বছরের। এখনও বাকি ১০৬ জনের পরিচয় শনাক্তের কাজ। সিআইডি জানিয়েছে, যাদের স্বজনরা এখনো নিখোঁজ আছে দ্রুত ডিএনএ নমুনা সিআইডির কাছে জমা দিতে। হয়তোবা তারাও পেতে পারেন তাদের স্বজনদের খোঁজ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম আমরা, আজকে ৮ জন পরিবার ১.৫ বছর বিভিন্ন দ্বারে দ্বারে ঘোরার পর অবশেষে শহীদ যে পরিবারের কবর সেটি তারা খুঁজে পেয়েছে। তবে তাদের যেই কষ্ট, স্বজনকে হারানোর কষ্ট, সেই কষ্ট কোনোদিনও আসলে ভুলবার নয়। তবে তারা কিছুটা স্বস্তি জানিয়েছে যে অন্তত পক্ষে তার সন্তান যে দেশের জন্য জীবন দিয়েছেন এবং সেই স্বীকৃতিটুকু হয়তোবা এখন পাওয়া যাবে। কারণ এখন আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে ঘোষিত হয়েছে যে তারা জুলাই গণ অভ্যুত্থানেই তারা নিহত হয়েছেন এবং তাদের শহীদ হিসেবে তাদের ঘোষণা করা হয়েছে এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে তাদের গেজেটভুক্ত করা হবে এবং যে সকল সুবিধাগুলো তারা শহীদ হিসেবে পেতেন এতদিন ধরে সেগুলো তারা পাবেন। এই যে ৮ জন শহীদ হয়েছে, এরা কিভাবে তাদের মরদেহগুলো গণকবর থেকে বের করে পরিবারের সাথে ডিএনএ ম্যাচিং করে সেগুলো একেবারেই নিজেদের কার কোনটা এভাবে আলাদা করে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে যেই ৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে তাদের নিয়ে একটু কথা বলতে চাই যে তারা আসলে কোথায় কিভাবে মারা গিয়েছিলেন এবং পরবর্তীতে কিভাবে এখানে আসলেন। আমরা একটা গ্রাফিক্স দেখতে চাই। এই যে অজ্ঞাত যারা ছিল, প্রথমে এই যে ৯ পরিবারের কথা আমরা বলছিলাম, এই ৯ পরিবার বিভিন্ন দ্বারে দ্বারে ঘোরার পরে তারা আদালতের মাধ্যমে সিআইডিতে আবেদন করেছিল যে তাদের মরদেহগুলো রায়েরবাজারে যে গণকবর সেখানে থাকতে পারে। এজন্য আদালতের নির্দেশে সেগুলো তুলে সেগুলো যাতে পরীক্ষা করা হয় এবং সেটি হয়েছিল। এবং হওয়ার পরবর্তীতে এই যে যাদের পরিচয় আজকে শনাক্ত হয়েছে তাদের মধ্যে প্রথমেই শহীদ সোহেল রানা, তিনি কাপড়ের ব্যবসা করতেন এবং ১৮ তারিখ
তিনি মারা যান দক্ষিণ কাজলায়। তিনি বাসা থেকে, তার মা জানিয়েছেন আমাদেরকে যে তিনি বাসায় বেরিয়েছিলেন যে চা খেতে যাবেন এবং বাইরে থেকে আবার ফিরে আসবেন। সেই ফেরা আর হয়নি। 17 তারিখ তিনি বাসা থেকে বের হয়ে আর সন্ধান মেলেনি। তো পরবর্তীতে 18 তারিখ তাকে হাসপাতালে তার মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে সেটা আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। পরবর্তীতে তার স্থান হয় এই রায়ের বাজার বধ্যভূমিতে। সেখানে থেকে আজকে তারা আনুষ্ঠানিকভাবে জানতে পারলো যে সেই সোহেল রানা কাপড় ব্যবসায়ী সে এখানে আছে। আরেকজন শহীদ ফয়সাল সরকার, তিনি পেশায় ছাত্র ছিলেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেন। তিনিও উত্তরায় আন্দোলনে গিয়েছিলেন। 22 তারিখ তার মৃত্যু হয়। শহীদ পারভেজ ব্যাপারী, তিনি নকশা মিস্ত্রি ছিলেন। সে মারা যায় 19 জুলাই এবং তার মৃত্যুর যে স্থান সেটি ছিল বাড্ডায়। শহীদ কাবিল হোসেন, তিনি ব্যবসা করতেন এবং 2 আগস্ট মাদারটেক এলাকায় তার মৃত্যু হয় এবং পরবর্তীতে সেখান থেকে হাসপাতাল ঘুরে আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে তাকেও বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। আরও যাদের পরিচয় শনাক্ত হয়েছে আজকে সেগুলো একটু দেখতে চাই। এই যে শহীদ মাহিম মিয়া, তিনি ট্রাক চালক। আজকে তার যে সন্তান, 2 বছরের সন্তান, প্রায় যখন 6 মাস বয়স ছিল সেই সন্তানকে তিনি রেখে গিয়েছিলেন। 2 বছর পরে এসে সন্তান আসলে এখনও হয়তো বা বোঝে না যে বাবাকে তিনি হারিয়েছেন, কিন্তু এই কবরের পাশে এসে আমরা দেখেছি তার আর্তনাদ। বারবারও তার মনে হয়েছে হয়তো বা বাবা এখান থেকে বের হয়ে আসবে এবং তাকে জড়িয়ে ধরবে। তার মায়ের আর্তনাদ আমরা দেখেছি। এরকম ট্রাক চালক মাহিমের পরিবার এসেছিল, এসে আজকে তার কবর বুঝে নিয়েছে এবং 18 জুলাই তিনি মারা গিয়েছেন। মোহাম্মদপুরেই তার মৃত্যু হয়েছিল, পরে রায়ের বাজারে এসে তার দাফন হয়। শহীদ আসাদুল্লাহ, তিনি পেশায় গাড়ি চালক ছিলেন। 22 জুলাই তিনি মারা যান উত্তরায়। পরবর্তীতে তারকে হাসপাতাল ঘুরে তার শেষ ঠিকানা হয়েছিল রায়ের বাজারে। শহীদ রফিকুল ইসলাম, আরেকজন শহীদ রফিকুল ইসলাম, দুইজন রফিকুল ইসলাম নামে শহীদ আজকে শনাক্ত হয়েছে। একজন টাইলস মিস্ত্রি, আরেকজন পেশায় শিক্ষক। তিনি কম্পিউটার প্রশিক্ষণ দিতেন। তিনি যাত্রাবাড়ি এলাকায় মারা গেছেন 19 জুলাই। আর টাইলস মিস্ত্রি রফিকুল ইসলাম মারা গেছেন যাত্রাবাড়িতে একই জায়গায় এবং আজকে তাদের পরিবারের পক্ষ থেকে তাদের যে কবর এটি তারা বুঝে পেয়েছে। এই যে 8 জন শহীদের পরিবার এবং এরা কিন্তু এর আগে থেকেই বিভিন্ন দাঁড়ে দাঁড়ে তারা ঘুরছিল এবং ঘোরার পরবর্তীতে তারা আমরা যেটি দেখেছি যে তারা প্রথমে থানায় গিয়েছে, সেখানে খোঁজ পায়নি। পরে হাসপাতালে গিয়েছে, সেখানেও খোঁজ পায়নি। এরপরে জেলে গিয়েছে, সেখানেও খোঁজ পায়নি। পরবর্তীতে তারা এই জানতে পেরেছে যে বিভিন্ন কবরস্থানে অজ্ঞাতদের অনেকেই দাফন করা হয়েছে, সেখানে তারা খোঁজ নিয়েছে। এবং আজকে সোহেল রানার পরিবারের সাথে আমরা কথা বলছিলাম, তিনি যেটি বলল যে একটি পেয়ারার গাছ ছিল সেখানে, সেই গাছটির নিচে তিনি বারবার তার মাকে সেখানেই টেনে নিয়ে যাচ্ছিল এবং সে বারবারও সেখানেই গিয়েছে। তার মা গিয়ে সবাইকে বলেছে তার ছেলে এখানেই শুয়ে আছে, কিন্তু যেহেতু অনেকের মরদেহ সেখানে ছিল, কেউ তার কথা বিশ্বাস করছিল না। তবে আজকে যখন তার মরদেহটি উত্তোলন করা হলো এবং পরীক্ষার পর জানা গেল ঠিক সেই জায়গায় ছিল তার সন্তান এবং তিনি আসলে সঠিক ছিলেন। মায়ের মন আসলে ঠিক জায়গায় এসেছিল এবং তার কবরটি সেখানেই ছিল। এবং মা আজকে এই স্মৃতিটি আমাদের কাছে স্মৃতিচারণ করছিলেন এবং তিনি বলেছেন অন্ততপক্ষে কবরের সামনে এসে দোয়া করার একটি সুযোগ তাদের তৈরি হয়েছে এবং এটির মাধ্যমে তারা আসলে এখানে আসবে। প্রতি সপ্তাহে তিনি আসতেন এবং সেই গাছটির নিচে তিনি দাঁড়িয়ে তার সন্তানের জন্য দোয়া চাইতেন। এরকম আসলে প্রত্যেকটি পরিবারেরই আর্তনাদ আমাদের কাছে আজকে এসেছে এবং সেখানে আসলে যখন লাশগুলো বুঝিয়ে দেওয়া হয় প্রত্যেকেই তাদের কবরের পাশে স্বজনদের জন্য হারানোর যে বেদনা সেটি কিন্তু আমরা দেখেছি এবং বারংবার তারা সেই বিষয়টি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। আর যে প্রক্রিয়াটির মাধ্যমে এটি হয়েছে সেই প্রক্রিয়াটি হলো, প্রথমে মরদেহগুলো উত্তোলন করা হয়েছে। এটি যেহেতু 1.5 বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে, যে কারণে মরদেহগুলো অবস্থায় একেবারেই নাজুক অবস্থায় ছিল। আস্তে আস্তে একটি মরদেহ তোলা হয়েছে, সেটিকে একসাথে করে তার বিভিন্ন শরীরের অংশগুলো একসাথে করে সেটিকে রাখা হয়েছে। রেখে সেটিকে ময়নাতদন্ত করা হয়েছে। তদন্ত করার পর সেখান থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। হাতের নমুনা যে ফিঙ্গারপ্রিন্ট সেটি নেওয়া যায়নি, কারণ লাশ পচে গলে গিয়েছে, যে কারণে তারা হাত থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে এবং সেটি সংগ্রহ করার পর সেটিকে প্রিজার্ভ করেছে এবং 9 জন পরিবারের সাথে এই ডিএনএগুলো ম্যাচ করিয়েছে এবং ম্যাচ করানোর পরে তারপরে যার সাথে যার ম্যাচিং হয়েছে সেভাবেই তারা আসলে সেই আইডেন্টিফাইটি করেছে। যে কারণে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। একটি লাশ যখন উত্তোলন করা হয় এবং উত্তোলন করার পর যখন ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়, আরেকটি নমুনার সাথে ম্যাচিং করানোর জন্য 20 থেকে 22 দিন সময়
লাগে, যে কারণে আসলে এটি 21 দিন সময় লেগেছে এই প্রক্রিয়াটি শেষ করার জন্য। তবে তারা যেহেতু এটি আদালতের নির্দেশ ছিল, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, সরকারের বিশেষ গুরুত্ব দিয়ে এটিকে বিবেচনা করে দ্রুত সম্ভব পেরেছে সিআইডি, তাদেরকে শনাক্ত করেছে। যারা এখনো বাকি আছে, যাদের মরদেহ এখনো শনাক্ত করা হয়নি, তাদের বিষয়ে কিন্তু সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে শুধুমাত্র যে এই 114 জনের মধ্যে 8 জন বাদে বাকি 106 জনই যে আসলে এই গুলাই গণ অভ্যুত্থানে মারা গিয়েছে এরকম নয়। এখানে অ্যাক্সিডেন্টের রোগী আছে, এখানে বিষপানে রোগী মৃত্যু হয়েছে এরকম রোগীও আছে। অর্থাৎ এই যে 106 জন বাকি থাকলো, এই 106 জনের মধ্যে কতজন জুলাই শহীদ হয়েছেন এটি নির্ণয় করার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাদের একটু সময় লাগবে। আর এখন পর্যন্ত যেহেতু কেউই আসলে সেভাবে এসে দাবি করেনি, সে কারণে এখন আরেকটি বিষয় সামনে এসেছে যে তাহলে কি এখানে বেশিরভাগই অন্য কোনোভাবে মারা গিয়েছে কিনা, বা একসাথে যেহেতু গণকবরে একসাথে দাফন করা হয়েছিল, অজ্ঞাতভাবে দাফন করা হয়েছিল, যে কারণে এগুলো নিয়ে কিন্তু একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যেটা করার চেষ্টা করেছে যে 13 জুলাই থেকে 21 আগস্ট পর্যন্ত 2024 সালের এই সময়টির মধ্যে যারা অজ্ঞাত হিসেবে দাফন হয়েছিল সেখানে, সেগুলোই তারা সেখান থেকে কালেক্ট করার চেষ্টা করেছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে তাদের যে পুরো প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি তারা সম্পন্ন করেছে। এবং আমরা একটা বিষয় এর আগেও বলেছিলাম যে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ ফরেনসিক টিম, যারা দেশের বাইরে প্রথম এই যে এভাবে গণকবর থেকে দীর্ঘদিন পর ডিএনএ নমুনা সংগ্রহ করে কিভাবে ম্যাচিং করতে হয় এই বিষয়ে জানার জন্য আর্জেন্টিনা থেকে একজনকে ফরেনসিক বিশেষজ্ঞ আনা হয়েছিল। আনার পর তারা 2 দিন ধরে পুরো সিআইডি যে টিম, ফরেনসিক টিম, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কিভাবে এই যে এই মরদেহগুলো উত্তোলন করা হবে, কিভাবে নমুনা সংগ্রহ করা হবে, এই বিষয়গুলো নিয়ে তারা পুরো 2 দিনের প্রশিক্ষণ দিয়েছে। তারপরেই কিন্তু তারা মাঠে নেমেছে। এবং যেই রায়ের বাজার কবরস্থানের যে গোরখোদক, তাকেও প্রশিক্ষণ দিয়ে তার মাধ্যমেও কিভাবে এই কাজগুলো সম্পন্ন করা যায় সেটি কিন্তু তারা বারবারও চেষ্টা করেছে। এবং চেষ্টা করার পরবর্তীতে আমরা দেখেছি যে এটি তারা একেবারেই সার্বিকভাবে একটি পর্যায়ে এসেছে। এবং যেহেতু 9 জন পরিবার ছিল, 8 জনের শনাক্ত হয়েছে। আরেকজনের পরিবারের শনাক্ত না হওয়ার পিছনে একটি কারণ তারা বলেছে যে সেই পরিবারটি দেশের বাইরে থাকে, তার অন্য একটি আত্মীয়র ডিএনএ দিয়ে তারা টেস্ট করে দেখেছে যে সেটি ঠিক আছে, তবে মা এবং বাবার ডিএনএ ছাড়া তারা মরদেহটি হস্তান্তর করবে না। সে কারণে তার যেহেতু দেশের বাইরে থাকে, তারা দেশে ফিরলে তাদেরকে সেই নমুনা পরীক্ষা করে হয়তোবা আরও একজনের যে মরদেহ সেটি দ্রুততম সময়ের মধ্যেই আরও শনাক্ত করতে পারবে। আর বাকি যে 106 জনের কথা বললাম, তাদের বিষয়ে সিআইডি বলেছে যে যদি এখনও কেউ থেকে থাকে যাদের পরিবার স্বজনরা এখনও নিখোঁজ আছে, জুলাই আগস্টে নিখোঁজ হয়েছেন, এখনও খুঁজে পাননি, তাদেরকে অবশ্যই যাতে তারা সিআইডির কাছে আসে এবং ডিএনএ নমুনা সংগ্রহ করে ডিএনএ নমুনা দিয়ে যায়, যাতে যেই ডিএনএ নমুনাগুলো সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো সাথে ম্যাচিং করে তার পরিচয়ের সন্ধান হয়তোবা পরিবারের যে স্বজন যদি নিখোঁজ হয়ে থাকে তার সন্ধান হয়তোবা তারা পেতে পারেন। তো এই যে পুরো প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি এখন পর্যন্ত চলমান আছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যদি একজন শহীদও তার পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রমটি তারা চালিয়ে যাবে এবং এটির শেষ পর্যন্ত তারা চেষ্টা করে যাবে যাতে কেউই অজ্ঞাত হিসেবে কোনো শহীদ মাটির নিচে না থাকতে হয়, সবার পরিচয় যাতে অ্যাটলিস্ট উন্মোচন করা যায় সেটির জন্যই তারা কাজ করছে। তো আজকে আমরা এই যে মরদেহের যে শনাক্তের যে প্রক্রিয়া কিভাবে শনাক্ত হলো সেগুলো নিয়ে আলোচনা করলাম। সামনে আবার নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের।